This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH তিনি বৃদ্ধ হলেন, এইভাবে বলবো নাকি বলবো দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড? এটাই তো ওই সিনেমাটার ট্যাগলাইন ছিল। সত্যি কথা বলতে কি, এই যে সর্বকালের সব থেকে সেরা গল্প, এই গল্পটা মানে ওই ট্যাগলাইনটা ভারতীয় সিনেমার ইতিহাসটাই তো বদলে দিয়েছে। অ্যাকশান, ইমোশন, প্যাশন, বন্ধুত্ব, রোম্যান্স সব কিছু মিলেমিশে এবং তার সঙ্গে রিভেঞ্জ, সব একটা সিনেমার মধ্যে সব কিছুর একটা অদ্ভুত ককটেল, যেটা সবাইকে একইভাবে মুগ্ধ করেছিল। ভাবছেন তো কেন বলছি এই কথাগুলো? কারণ ওই শুরুতে বললাম তিনি বৃদ্ধ হলেন, এটা বলবো কি না? বৃদ্ধ না হলেও প্রৌঢ় হলেন, কারণ আজ থেকে ঠিক 50 বছর আগে মুক্তি পেয়েছিল শোলে। সেলিম জাভেদের লেখা গল্পে রমেশ সিপ্পির যে সিনেমাটা গোটা উপমহাদেশের মন জিতে নিয়েছিল, সেটা 1975-এর 15ই আগস্ট মুক্তি পেয়েছিল। অর্থাৎ মুক্তির দিনটা খুব ইন্টারেস্টিং, তাই না? ভারতের স্বাধীনতা দিবসের দিন। এবার ভাবুন, দিনটা শুধু কেন, সালটাও কি কম ইন্টারেস্টিং নাকি? 1975 বললেই তো মনের মধ্যে সেই এমার্জেন্সি, জরুরি অবস্থার কথাটা মনের মধ্যে নাড়া দিয়ে চলে যায়। সিনেমাটি যখন সত্যি কথা বলতে কি যেদিন রিলিজ করে তার 2 মাস হয়ে গেছে এমার্জেন্সি ঘোষণা হয়ে গেছে দেশে। এই জরুরি অবস্থার মাঝে এই দেশের স্বাধীনতার দিনে এমন একটা সিনেমা মুক্তি পেল, ভাবুন তো সেই সিনেমার উপজীব্য কি? উপজীব্য হচ্ছে কিভাবে এক অত্যাচারীর হাত থেকে গ্রামবাসীরা মুক্তি পাচ্ছেন, সেই লড়াইটা। আর সেই লড়াইটা কীভাবে হচ্ছে, এখানে তো শোলের গল্পে সব থেকে বড় টুইস্ট। লড়াইয়ের নেতৃত্বে এমন এক ঠাকুর যার হাতই নেই, 2টো হাতই নেই, বলতে পারেন ঠুটো জগন্নাথ। আর এই জন্যে এই গব্বর আর তার ডাকাত দলের বিরুদ্ধে লড়াইয়ে ওই ঠাকুর সাহায্য নিচ্ছেন জয় আর বীরুর, মানে একেবারে যৌথ বাহিনী, যাদের লড়াইয়ের সামনেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে এই শয়তান গব্বরের ত্রাসের সাম্রাজ্য। মানে শুভ আর অশুভর লড়াই। আর তার সাথে সাধারণ মানুষের উপস্থিতি। সাধারণ মানুষ কোথায়? কেন এই ঠাকুরের মধ্যে 2টো হাত নেই, 2 হাত কাটা অবস্থায়, অসহায় অবস্থা। এর থেকে সাধারণ মানুষের অবস্থাকে আর কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বলুন তো? এটাকে একটু রাজনীতির ফ্রেমে ফেলে দেখুন, আমাদের এই দিনকালের ফ্রেমে দেখুন, কি অদ্ভুত। সাধারণ মানুষ খাপ খেয়ে যাবে না ওই ঠাকুর চরিত্রের মধ্যে? এই জন্যই আমরা তো মনে মনে প্রার্থনা করি বা দেখতে চাই ওই জয় আর বীরুকে। এই জয় আর বীরুর খোঁজেই তো বছরে বছরে আমরা ভোটের লাইনে দাঁড়াই। এই জায়গা থেকেই ওই রামগড়, যেটা এই যাবতীয় ঘটনাক্রমের আসল কুরুক্ষেত্র, সেটাকে হাতের তালুর মতো চিনে ফেলেছিল সারা দেশ। কেন? ওই দেশের সব প্রান্তের মানুষ কি মনে করছিল যে ওটাই হচ্ছে আলটিমেট মুক্তির জায়গা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের ওই যে চিত্রনাট্যটা, যেটা চিরকাল আমাদের একটা মনের মধ্যে আজন্ম লালিত স্বপ্ন, সেটাই কি শোলেকে এত বছর পরেও জনপ্রিয়তার শিখরে রেখেছে। আজও দুষ্টের দমন জরুরি বলেই কি 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু জনপ্রিয়তা শোলের এতটুকু কমেনি। This is the 50th anniversary of the movie Sholay. Okay. So I actually went to the place which was Gabbar Singh's hideout. Okay. And guess what? I saw a resort there.
I saw a resort there because today tourism has grown to a point where people actually try to relive the movies that, that for them are the definitive memories of their youth. বিদেশমন্ত্রী তার বক্তব্যের মধ্যে রামগড়ের এই পর্যটন কেন্দ্র হয়ে যাওয়ার গল্পটা শোনালেন, কিন্তু আসলে কি শোনালেন? শোনালেন এমন একটা জায়গার কথা যে জায়গাটা আজকের দিনে তার মুখের মধ্যে শোভা পাচ্ছে হয়তো এই জন্য যে ইদানিংকাল যে কথাগুলো বলছিলেন সেগুলোর মধ্যেও তো ওই জায়গাটা বা ওই সিনেমাটারই অন্তর্নিহিত অর্থটা লুকিয়ে। অপশাসন আর সুশাসনের পার্থক্য, সেই জন্যই হয়তো সেই রেফারেন্সটা তিনি টেনে নিলেন। নয়তো আজকে হঠাৎ তার মুখে শুধু ওই 50 বছর হয়েছে বলে কি শোলের নামটা উঠে আসতো না তো। এটাই হচ্ছে মজা, আবেদনটা, অন্তর্নিহিত অর্থটা। দেখুন, সোজা সাপটা সিনেমাটা সবাই তো দেখেছেন এবং সবার মনের মধ্যেই ওই জায়গাটা দাগ কেটে গেছে, কিন্তু তার সঙ্গে হয়তো বাড়তি কিছু মিলিয়ে বা আজকের দিনেও ওটা যে কেন ভাল লাগছে এটা হয়তো আমরা সবসময় খতিয়ে দেখার চেষ্টা করিনি। সিনেমা দেখছি, ভাল লাগছে, হাততালি দিচ্ছি, ব্যাস একের পর এক দুর্ধর্ষ ডায়ালগ, গান, ব্যাস আর কোনো কথা নেই তো। কিন্তু দেখুন, আমরা তো শুধু এইটুকুনি বুঝি মনের মধ্যে, দুষ্টের দমনী হোক বা অপশাসনের শেষ। আরেকটা শিক্ষা তো ওই শোলে দিয়েছিল, কাজ হাসিল করতে হলে জোট বেঁধে থাকার শিক্ষা। সেই শিক্ষাটা আজও জরুরি। আরেকটা শিক্ষা আছে, শোলের সিনেমায় কেন জয় বীরুকে নিজেদের লড়াইয়ে জুটিয়ে নিয়েছিলেন ঠাকুর। ওই বললাম, এক তো সাধারণ মানুষ, ঠুটো জগন্নাথ, দু হাত কাটা, কোনোদিন নিজের লড়াইটা নিজেরা লড়তে পারে না, আর সেই জন্যই তারা চিরকাল লোকজনকে সামনে এগিয়ে দেয়। মানে সেই যুগে জয় বীরু এমনি তো নামেননি, কাজ করতে গেলে মোটা পুরস্কারের আশ্বাস দিয়েছিলেন ঠাকুর, তবেই তারা ঠাকুরের সঙ্গী হয়েছিলেন। এক্ষেত্রেও আমরাও তো সেরকম জয় বীরু খোঁজার আশায় কি দিই সেটা আপনারা জানেন, ভোট দিই। ওই বললাম, অর্থাৎ যুদ্ধ জয়ের পর কি পাবে সেটা আগে ভাগেই জানিয়ে দেওয়াটা খুব জরুরি। আর এই শিক্ষাটাও তো শোলের দেওয়া। এবার শোলের থেকে শিক্ষা নিয়েছেন কিনা জানি না, কিন্তু এই কৌশলটাই তো দেখলাম শুভেন্দু অধিকারীও নিয়েছেন। এবার দেখুন, শুভেন্দু অধিকারী নিতেই পারেন, আপনি আমি সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়েও যদি শোলের থেকে নিজেদের এই সাম্প্রতিককালের অবস্থাটাকে খুঁজে পেতে পারি, এবং একইভাবে আমরা মনে করি যে যখন যেখানে দেখবে কোনো রকম অপশাসন বা চাপ আসছে লাইফে, একটা সামনে দেওয়াল তৈরি হচ্ছে, কোথাও না কোথাও আমরা চোখ বন্ধ করে জয় বীরুকে খুঁজব। এক্ষেত্রেও তো তাই। শুভেন্দু অধিকারী তিনি রাজনীতিক বলে কি শিক্ষা নিতে পারেন না? তিনিও নিয়েছেন। তার লক্ষ্য কি? তার লক্ষ্য 2026-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। সোজা সবটা ব্যাপার, স্ট্রেট আর সিম্পল, অসুবিধা নেই। এবার লড়াইয়ে সামিল হওয়া মানুষের জন্য তাই আগাম পুরস্কারটাও ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখানেই মজাটা, শুভেন্দু অধিকারীও তার মানে জয় আর বীরু খুঁজছেন, একজন না অনেককে। দিনকাল বদলে গেছে তো, 50 বছর বয়স হচ্ছে, জয় বীরু থাকলে মানে বাবুন তাদের বুড়ো হয়ে যাওয়ারই কথা। সুতরাং অনেকগুলো জয় বীরু লাগবে। এবার তারা যে এই আজকে এতদিন পরে 50 বছর পরেও বিনা পুরস্কারে আসবেন না, এটা শুভেন্দু অধিকারী বুঝে নিয়েছেন। তাই জন্য পুরস্কারটা সেইভাবে তিনি বাড়িয়ে দিয়েছেন। আর কি বাড়িয়ে দিয়েছেন কেন বললাম, কারণ এর আগে বলেছিলেন যে ভোটে জিতে এলে দলের শহীদ পরিবারদের দায়িত্ব বিজেপি নেবে, এটা আগেই বলে দেওয়া হয়ে গেছিল। এবার কি বললেন? এবার বললেন লড়াই করে জেল খাটলে ওই নেতা কর্মীদের ভাতা দেওয়া হবে। আগাম ঘোষণা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো বাড়ছে, স্বাভাবিক। দিনকাল কি এক আছে নাকি? যতই সরকার, আমাদের রাজ্য সরকার ডিএ না দিক, খরচ কি কম? তো তিনি জানিয়েছেন যে ক্ষমতায় এলে তৃণমূল সরকার যাদের মামলায় জড়িয়ে জেলে খাটিয়েছে তাদের মাসে মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এর নাম কি? নাম সংগ্রামী ভাতা। সামনে স্বাধীনতা দিবস, এই অবস্থায় যদি এরকম একটা সংগ্রামী ভাতার কথা আপনি শোনেন, আপনার মাথার মধ্যে সবার আগে কোন কথাটা টাং করে উঠবে? স্বাধীনতা সংগ্রামীদের কথা। এক ধরনের সংগ্রামী তো আমরা জানি।
এবার স্বাধীনতা সংগ্রামীদের দেশ কি দিয়েছে? ওই তাম্রপত্র, ফ্রিডম ফাইটার্স পেনশন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ভাতা। দেশের স্বাধীনতায় যারা এনে দিয়েছিলেন, যারা লড়াই করেছিলেন, সেই মানুষগুলোর জন্য এই ব্যবস্থাটা হয়েছিল। কিছু টাকা পয়সা পান এরা মাসে মাসে। এবার তার কথাটা আপনাদের মাথায় আসতে পারে, আসলে এটার কারণটা হচ্ছে শুভেন্দু অধিকারী কি মনে করছেন যে এটাও একটা স্বাধীনতা সংগ্রাম? এইরকম একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে সব কিছুই তো লোকের কাছে তুলে ধরার ব্যাপারটা থাকে না, যে বেশ লোকের মনের মধ্যে যদি এই ভাবনাগুলো অটোমেটিক চলে আসে, তাহলে বিষয়টার একটা অন্য মাহাত্ম্য তৈরি হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামী বেশ লড়াই করে একটা রাজনৈতিক দলের হয়ে আরেকটা রাজনৈতিক দলের শাসন তার অবসান ঘটাচ্ছে, কিন্তু সেটার মধ্যে যদি ওটা স্বাধীনতা ব্যাপার ঢুকিয়ে দেওয়া যায়, তার মধ্যে একটা রোমান্টিক টাচ পড়ে যায় না? সেটাই কি চাইছেন শুভেন্দু অধিকারী? কিন্তু এতে তো একটা আশঙ্কার কথাও ঘুরে ফিরে মাথার মধ্যে আসছে। এই বাংলাদেশ তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল না, মানে এই 50 বছরে আমরা অনেক কিছু শিখেছি, জয়বীরুরাও শিখেছে, ঠাকুরও শিখেছে। এবার দেখুন, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো, ভাতা দেওয়া হতো, কোটা ছিল। এই ভাতা বা এই কোটা সিস্টেম, মানে মুক্তিযোদ্ধারা যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তাদের পারিবারিক যে এখনও কোটা সিস্টেমটা রয়েছে, সেইটাকে তুলে দেওয়ার জন্যেই তো বাংলাদেশে ক্ষমতা বদলের স্লোগান উঠেছিল। সুতরাং ডাক দিলে হলো না, মাঝে মধ্যে ওই ডাকগুলো বুমেরাংও হয়ে যেতে পারে, এই খেয়ালটা রাখা ভালো। মমতার হাতে অত্যাচারিত জেল খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব মাসে 5,000 টাকা করে। দেখুন, এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। 5,000 টাকা করে দেওয়া হবে, কে দেবে? নিশ্চয়ই সরকার। বিজেপি পার্টি ফান্ড থেকে দিলে কারোর কিচ্ছু বলার নেই। সিপিআইএমের যারা হোল টাইমার, তারা দল থেকে তো পান টাকা পয়সা, যে পরিমাণই পান তো বটে। সুতরাং বিজেপি ক্ষমতা আসার পর শুভেন্দু অধিকারী যদি পার্টি ফান্ড থেকে মানুষজনকে টাকা পয়সা দেন, কিচ্ছু বলার নেই। কিন্তু যদি, এবং এটা বলার সময় তো এটাও সবার মনে হবে যে সত্যি সত্যি অন্যান্য দলের লোকজন কি আর কিছু করে কমে খান না? দল করার সুবাদে কিছু সুবিধা পান না? পান তো, এতে কিছু বলার নেই। কিন্তু যদি ওই টাকাটা সরকারি খাতে, এই আমরা সাম্প্রতিককালে যেরকম দেখেছি, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী বা অন্যান্য যেরকম ভাতা সরকার দেয় আর কি, সেই রকম কোনো ভাতা হিসেবে দেওয়া হয়, তাহলে আবার সব লোকজন বিষয়টাকে ভালোভাবে নেবে তো? এই প্রত্যেকটা বিষয়ের না একটা অনেক নেতারা অতখানি ভাবনা চিন্তা করেন, অথবা ওরা জেনে বুঝেই বলেন, জানেন তো, আমার এটা মনে হয় ওনারা জানেন এগুলো হবে, কিন্তু তাও আমাদের ওপর ছেড়ে দেন, এটা জাস্ট ফেলে দেন আমাদের মাথার মধ্যে। জানেন ওগুলো হাতুড়ির মতো আমাদের মাথার মধ্যে হ্যামার করবে, আমরা নিজেরা বিভ্রান্ত হব, ভাবনা চিন্তা করব, উত্তেজিত হব, কিন্তু তারপরে গিয়ে তো সেই ভোটের লাইনে দাঁড়াবো। এবার যখন আমরা নড়বড়ে থাকবো মাঝখানে স্টেটটায়, তখন তারা আরও নতুন নতুন কিছু ভাবনা চিন্তার রসদ দেবেন আমাদের। একটু নড়বড়ে থাকলে না, দেখবেন সেই সময় মানুষ খড়কুটোর মতো সামনে যাকে পায় তাকে আঁকড়ে ধরে। ওই সময় নেতারা নিজেদের পরিত্রাতার ভূমিকা নিয়ে তখন নিজেরাই হয়তো জয় বিরু ছেড়ে সে যে আপনার আমার সামনে এসে হাজির হবেন। এবার কাকে জয় দেখবেন কাকে বিরু দেখবেন আমি জানি না। দেখুন, শোলে মুক্তির পর প্রথম 2 সপ্তাহ না এই সিনেমাটা পুরো একদম মুখ থুবড়ে পড়েছিল, কেউ যাচ্ছিল না। অনেক সিনেমা হল তো ওই শোলেকে সরিয়ে অন্য সিনেমা আনার প্রস্তুতি পর্যন্ত নিয়ে ফেলেছিল, কিন্তু মুশকিল হলো সেটা তারা ভাগ্যিস করেনি। এটা পরবর্তী ক্ষেত্রে তারা মনে করেছে 3য় সপ্তাহ থেকেই ওই বলে ক্লাসিক্যাল ওয়ে অফ কমিউনিকেশান, মানে পৃথিবীর সমস্ত এখন যে বিভিন্ন রকম সিনেমার পাবলিসিটি স্টান্ট দেওয়া হয়, বিভিন্ন রকম প্রচারের বৈচিত্র্য, তখন তো সমস্ত কিছু ছিল না। তখন ভরসা করা হতো একটা স্টাইলের ওপরেই, একটা কৌশলের ওপরেই, সেটা হচ্ছে ক্লাসিক্যাল স্টাইল, অর্থাৎ মুখে মুখে লোকমুখে ছড়িয়ে পড়া।
তো এরকম প্রথম 2 সপ্তাহের পর আসলে লোকের মুখে মুখে শোলের খ্যাতি ছড়াতে থাকে আর হল ভর্তি শুরু হতে হয়, এবং তারপর এমনভাবে হলগুলো ভর্তি হতে থাকে যে ওই হল থেকে সেই সিনেমাটা সরানোই যাচ্ছিল না। এরপরে একটা সাধারণ হিন্দি সিনেমা ব্লকবাস্টারে পরিণত হয়ে যায়। রাজনৈতিক দলগুলো ওই শোলে সিনেমার সাফল্যকে কিন্তু রেফারেন্স হিসেবে ভাবতে পারেন। সিরিয়াসলি, মানে দেরিতে হলেও সাফল্য যে কোনো সময় চলে আসতে পারে, এটা ভাবে নিজেদের, মানে যারা বেশ কিছুদিন ট্রাই করেও সাফল্য এখনও পাননি, তারা হয়তো ভাবতে পারেন, মানে প্রত্যেকবারই হয়তো ভেবেছেন এবার আসবে। যে কোনো সিনেমা যখন তৈরি হয়, যখন হলে আসে, তখন পরিচালক বা প্রডিউসার এরা ভাবেন এবার নিশ্চয়ই হিট করবে। তাই এরকম রাজনৈতিক দলগুলো তো অনেক সময় ভাবে এইবার আপকি বার ভেবে নেয়, হয় না যখন তখন থমকে যেতে পারে। কিন্তু শোলের রেফারেন্স নিলে, শোলের এই সাফল্যের দৌড় দেখলে কখনো হতাশ হবে না। আর এই রাজনীতির মধ্যেও তো, রাজনীতির জগতেও তো শোলের কত বড় একটা অবস্থিতি রয়েছে। 2010 কেউ ভাবতে পেরেছিল তখন যে তৃণমূলের সাফল্যটা কোন পর্যায়ে যেতে চলেছে? এমনকি 2011 বুদ্ধদেব ভট্টাচার্য সেই মহামিছিলেও তো বোঝা যায়নি কি হতে চলেছে মাসখানেকের মধ্যে। সিঙ্গুর নন্দীগ্রামের মতো রেফারেন্স কিন্তু ছিল, তার আগে 21শে জুলাই ছিল, মানে প্রচেষ্টাটা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু ক্ষমতা বদলের বাস্তবতা খুঁজে পায়নি তৎকালীন বাম সরকার। উল্টে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার একের পর এক রেফারেন্স ওই বিরোধী তৃণমূলকে অবলীলায় উপহার দিয়ে গেছে। দেখুন, রাজনীতি সবসময় রেফারেন্স খুঁজবে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সরকারও কিন্তু বারবার রেফারেন্স খোঁজার পথ করে দেয়। কখনো কখনো সেই রেফারেন্সগুলো বুমেরাং হয়, আবার কখনো সেই রেফারেন্সগুলোকে আঁকড়ে ধরে রাজনীতি শক্তিশালী হয়। এই যে তিলোত্তমার খুন ধর্ষণের 1 বছর পূর্ণ হয়ে গেল গত 8ই আগস্ট, নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। গত বছরের আন্দোলনকে সেদিন রেফারেন্স করা হয়েছিল। গত বছর দলীয় পতাকা ছাড়াই আন্দোলন হচ্ছিল, রাত দখল হচ্ছিল, সরকারের ঘুম উড়ে গেছিল। সেই রেফারেন্স ধরে এই নবান্ন অভিযানে দলীয় পতাকা বাদ রাখার আবেদন জানিয়েছিলেন তিলোত্তমার বাবা মা। আর এই 1 বছরের রেফারেন্সেই বিজেপি বুঝেছিল যে এই আন্দোলনটাকে ছেড়ে রাখাটা বোকামো। সুতরাং দলীয় পতাকা ছাড়াই ওই তিলোত্তমার বাবা মার ডাকে আসছে এই বলে তারা ঢুকে পড়েছিলেন, পথে নেমেছিলেন। এবার সেই অভিযানে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে। কারা ধরা পড়েছেন? বিজেপির 2 নেতা। শিরোনামে কারা? শুধুমাত্র বিজেপি। সেদিন কালীঘাট অভিযানেরও ডাক ছিল, ও জুনিয়র ডাক্তার আর বাম নেতাকর্মীরা ছিলেন, কিন্তু পুলিশি সক্রিয়তা বিশেষ চোখে পড়েনি, বিরাট হইচইও হয়নি। বিজেপিও এটাকে একটা রেফারেন্স বানিয়ে নিয়েছে। মানে তিলোত্তমা আন্দোলনের 1 বছর পর একমাত্র বিজেপি মাঠে আছে, এটা বলতে বিজেপির সুবিধা হয়ে গেছে। মাঝখানে যে থাকেনি ওই, সেটা কিন্তু কোনো ব্যাপার নেই। ম্যারাথনে আর কি একদম গাড়িতে করে একদম শেষ মাথায় গিয়ে ট্র্যাকে নেমে পড়ার মতো ব্যাপার আর কি। এবং তার থেকেও বড় কথা, তাদের বলতে সুবিধা হয়ে গেছে যে তিলোত্তমার বাবা মা তাদের ডেকেছেন। এমনিতেই তিলোত্তমার বাবা মায়ের বর্তমান সময়ের কথাবার্তা বিজেপির জন্য একটু অ্যাডভান্টেজ হয়ে গেছে। তারপর তার ডাকে তারা ঢুকে পড়েছেন, তাতে তাদের আরও সুবিধা হয়ে গেছে। এবার ঢুকে পড়ার পর মোটামুটি তাদের উপস্থিতিতে যখন এস্টাবলিশ হয়ে গেছে এবং যখন মোটামুটি অন্য বিরোধীরা আবার হাল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন তারা মনে করেছেন যে এটাই তো সঠিক সময় আত্মপ্রকাশ করা। তাই জন্যে এবার তারা ফের নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন। এবার হাতে পতাকা নিয়ে। এবার বুঝতে পারছেন গোটা লড়াইটা এখন রাজনীতির হাতে চলে গেছে, পুরোটা রাজনীতি বুঝে নিচ্ছে। এবার এই জন্যেই আজকে 14ই আগস্ট, গতবার 14ই আগস্ট ভাবুন তো, রাত দখলের ডাকে কি কাণ্ডটা হয়েছিল। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে কীভাবে চারদিক থেকে রাস্তা দখল করতে নেমে পড়েছিলেন। আপনার আমার সবার মা বউ মেয়ে সবাই বেরিয়ে পড়েছিল। কিন্তু সেবার যতই টালমাটাল অবস্থা হোক, এবার রাত দখল হলো কি হলো না তা নিয়ে কারোর মধ্যে কোনো বিশেষ উচাটন দেখছেন? রাজনীতির কোনো মাথা ব্যথা দেখছেন? নেই। রাত দখলকে আর পাত্তাই দিচ্ছে না শাসক, বরং
এখন অন্য বিষয়টা সবার আগে মনে হচ্ছে, জানেন তো, তিলোত্তম আন্দোলনটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে এবার পরের ধাপে পৌঁছতে চাইছে রাজনীতি। তাই জন্যই ওই বললাম, দলীয় পতাকা ছাড়া এর আগের যা যা করে ফেলেছে সেগুলো ভুলে গিয়ে এবার দলীয় পতাকা নিয়েই নবান্ন অভিযানে যাবে বিজেপি বলে ঠিক করেছে। দিনক্ষণ ঠিক না হলেও মোটামুটি ব্যাপারটা ঠিক হয়ে গেছে। আরও একটা জিনিস ঠিক হয়েছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি, এই গোটা জিনিসপত্রগুলোতে আর যাই থাক, এর আগে যেরকম রাজনীতির তিলোত্তমার জন্য আন্দোলনে রাজনীতির নামটা মুখে আনা হচ্ছিল না, 1 বছর বদলে গেছে তো, পুরো ব্যাপারটা ঘুরে গেছে। তাই এখন রাজনীতির নামটাই মুখে আনা হচ্ছে, তিলোত্তমার নামটা আর কোনো মুখে ঠাঁই পাচ্ছে না। এখন যদি প্রয়োজন হয় বিজেপির নেতাদেরকে যদি গ্রেপ্তার হতে হয়, আমরা ভবিষ্যতে আমাদের রাজ্য সভাপতিকে বলবো যে নবান্ন অভিযান করার জন্য। প্রয়োজনে নবান্ন অভিযান হবে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে হবে প্রয়োজনে। তৃণমূল জানে তো বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিপদ, বাদবাকি তো সব সেটিং অপোজিশন। তো সেটিং অপোজিশনকে তো ভয় নেই, ভয় তো হচ্ছে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে। আর ভারতীয় জনতা পার্টি 26-এ এই ভয়টা তৃণমূল কংগ্রেসের আমরা সত্যি করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে নবান্ন থেকে ফেলবো বঙ্গোপসাগর। দেখুন, আরেকবার শোলের গল্পে ফিরি। অনেকেই শিক্ষা আছে সিনেমাটা, এরকম শিক্ষামূলক সিনেমা খুব কম হয়, যাই বলুন আর কি। মানে রাজনীতির উচিত এই সিনেমাটাকে না আগেকার দিন বলে তাই নয়তো এটাকে ওই প্রমোদ কর মুক্ত করে দিতে হয়তো, ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে দেখে শিক্ষামূলক সিনেমা হিসেবে, তাই জন্য স্কুল কলেজে প্রচার টোচার হতে পারত। কেন বলছি শুনুন, তাহলে বুঝতে পারবেন, এমনি এমনি বলছি না। দেখুন, নর্মাল কোর্সে একটা টিম যদি সফল হয় তাহলে কৃতিত্ব কার? টিমের ক্যাপ্টেনের। কিন্তু যদি ব্যর্থতা হলেই তখনই তো ব্যক্তির দায় হয়ে যায়। এবার ক্যাপ্টেন এবং যিনি ব্যর্থ দুজনেই ব্যক্তি, কিন্তু ব্যক্তি বিশেষে সাফল্য বা ব্যর্থতার দায়টা চাপানো হয় বাছাই করে। কারোর ওপর সাফল্যের দায় মানে কৃতিত্ব, আর কারোর ওপর ব্যর্থতার দায়। যুগে যুগে কিন্তু এই অলিখিত বিষয়টা হয়ে আসছে। শোলেতেও সেই জিনিসটা আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আপনারাও দেখেছেন এবং সবাই সেইটা মনেও রেখেছেন আজ পর্যন্ত। কিন্তু আমি নিশ্চিত এইভাবে ভাবেননি। সিনটা মনে পড়ছে, আর ডায়ালগটা আমি শিওর আপনাদের বেশিরভাগের এই ডায়ালগটা একদম পুরো মুখস্থ ঠোঁটস্থ। তেরা ক্যা হোগা রে কালিয়া, কে বলছে? টিমের ক্যাপ্টেন। কাকে বলছে? টিমের মেম্বারকে। এবার কেন বলছে? কারণ টিম ম্যান পারফর্ম করে দেখাতে পারেনি, গেছিল তুলে নিয়ে আসতে পারেনি, উল্টে মার খেয়ে ফেরত চলে এসছে। এবার সেই জন্যেই তাকে এই ব্যর্থতার যাবতীয় দায়টা দিয়ে এই মাথার ওপর পিস্তল ধরা। মানে ব্যর্থ হলে টিমম্যানদের কী হয় বুঝতে পারছেন তো। 50 বছর আগের এই ছোট্ট ডায়ালগটা সিনেমার গণ্ডি ছাড়িয়ে কতটা আজকের দিনেও প্রাসঙ্গিক একবার ভেবে দেখেছেন কি? সিনটায় তো দুটো অংশ রয়েছে। একটা অংশ হলো যে পারফরমেন্স খারাপ করছে, সুতরাং টিমের ক্যাপ্টেন শাস্তি দিচ্ছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, কিচ্ছু লুকাছাপা নেই। আর দ্বিতীয় পার্টটা, সেটা আরও ইম্পর্টেন্ট। শাস্তির মুখে থাকা কালিয়া কি বলছে? কি বলছে? এটাও তো আপনাদের মুখস্থ। সরকার, मैंने आपका नमक खाया है, আপনার নুন খেয়েছি। সিনেমার চরিত্রগুলো কাল্পনিক, কিন্তু বাস্তবের চরিত্রগুলো 100% খাঁটি। এই সিনেমা আর রাজনীতি দেখতে দেখতে না, মানে আমি শিওর আজকের পর রাজনীতিটাকে আপনারা দুটোর আঙ্গিকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেখতে দেখতে গুলিয়ে ফেলবেন। আমাদেরও গুলিয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন, বাস্তবটাই এরকম। আর সিনেমা কখনো বাস্তবকে বাদ দিয়ে হয় নাকি? আমরা ভাবি রূপলি পর্দা, কল্পনার জগৎ, আসলে ব্যাপারটা সেরকম না, সবই বাস্তব থেকে রসদ নেওয়া। এই যে ধরুন, নির্বাচন কমিশন ডেকে পাঠালো আইএএস অফিসার মনোজ পাত্রকে। এবার দেখুন, নির্বাচন কমিশন, নামঠামগুলো বলছি না, আপনারা শুধু জাস্ট বিভিন্ন চরিত্রের জায়গায় বসিয়ে বসিয়ে ভাবুন। নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় স্তরে এমন একটা জায়গায় রয়েছে, অর্থাৎ সাংবিধানিক জায়গা, তারা এত উচ্চ পদে রয়েছে যেখানে তাদের কাছে আইএএস অফিসার মনোজ পন্থ তিনি দায়বদ্ধ, এড়িয়ে যেতে পারেননি, যেতে বাধ্য হয়েছেন।
এবার দেখুন তৃণমূল সরকার, তাদেরও তো অবস্থানটা ক্যাপ্টেনের মতো। এবার এই ভেবে নেওয়াগুলো কিন্তু সবটা কাল্পনিক, আমি নাম টাম বলছি না, স্থান কাল পাত্র মানে এই সমস্ত মেলাবেন না যেন, আমি জাস্ট পরিস্থিতিটা বোঝাচ্ছি আর কি। তো নির্বাচন কমিশন ডেকে পাঠিয়ে নিশ্চয়ই একটু চাপই দিয়েছে মনোজ পন্থকে। প্রথম কথা চাপ দিয়েছে, একদম ডেডলাইন ফিক্স করে দিয়েছে, তাই জন্যই তো তিনি পরের দিন সঙ্গে সঙ্গে দিল্লি যেতে বাধ্য হয়েছেন, নইলে কি যেতেন নাকি? এবার যাওয়ার পর কি হয়েছে, ওই পুরো শোলের মতো সিন হয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি। দেখুন কিছু প্লিজ অন্যভাবে কেউ নেবেন না, আসলে স্বাধীনতা দিবস তো সামনে কালকে, তাই জন্যে তার প্রাক্কালে আমরাও একটু স্বাধীনতার চান্স নিচ্ছি আর কি। তবে শোলেতে গব্বরের হাত থেকে কালিয়া প্রথমে বেঁচে গেল, শাস্তি কিন্তু তাকে পেতেই হয়েছিল। কমিশনের আন্ডারে এরকম কত কালিয়া আছে ভাবুন তো। কমিশন শাস্তি নিদান দিয়েছিল 5 সরকারি অফিসারকে। এবার তারা প্রথম দফায়, মানে এক্ষেত্রে পিস্তলের ভূমিকা ছিল সরকারের, ওই যেরকম কালিয়ার মাথায় ধরেছিল সেরকম আর কি। ট্রিগার টিপেছে, ফট করে শব্দ হয়েছে, গুলি বেরোয়নি, মানে এদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রাণে মরেনি, দিব্য রয়ে গেছে। কিন্তু সরকার বুঝিয়ে দিয়েছে যে তারা যতই ওরকম প্রথম পিস্তলের মতো ভূমিকা পালন করুক, তারা ভাবলেন হয়তো যে এইখানেই ব্যাপারটা থেমে যাবে, কিন্তু কমিশন বুঝিয়ে দিয়েছে ওখানে থামবে না। চিত্রনাট্যের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। চিত্রনাট্যে আছে মিসফায়ারের পর ঠাঁই 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 ঠাঁই, সুতরাং এক্ষেত্রেও হতে হবেই, কোনো নড়চড় হবে না। এটা মনোজ পন্থকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার তিনি, মুশকিল হচ্ছে মনোজ পন্থের একটা ডুয়াল রোল আছে জানেন তো, তিনি সরকারেরও নুন খেয়েছেন আর ওদিকে কমিশনেরও নুন খেয়েছেন, একটা সাংবিধানিকভাবে আর আরেকটা কর্মগতভাবে আর কি, পরিস্থিতিগতভাবে। মনোজ পন্থ সেটা বুঝিয়েও দিয়ে এসছেন যে সেটা তার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, এটা সরকারের সাথে আলোচনা করেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য কমিশন থেকে 7 দিন সময় দিয়েছে, অর্থাৎ শাস্তির বিধানটা এক আছে, শুধু শাস্তির সময়সীমাটা এবার বেঁধে দিয়েছে। এবার মনোজ পন্থ আলটিমেটলি কার গুণ গাইবেন সেটা তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আর কি, কিন্তু পরিস্থিতিটা একদম টিপিক্যাল শোলে মার্কা হয়ে যাচ্ছে, এটুকুনি বুঝতে পারছি। এবং ঠিক একইভাবে ওই 5 জনের যে মুখ শুকিয়ে গেছে এটাও বুঝতে পারছি। এবার দেখুন সবটা তো বুঝলাম, ওখানে কালিয়ার সমস্যা কী ছিল সেটাও বুঝেছি। এক্ষেত্রে মূল সমস্যাটা কি, ভোটার তালিকায় ভুয়ো ভোটার, তাই তো? আর এখানেই তো আরও বড় সমস্যা, রাজনৈতিক দলগুলোর কাছে ভুয়ো ভোটার বিষয়টা সম্ভবত সমস্যাই নয়, সমস্যা হলো ওই ভুয়ো ভোটারটা কোন পক্ষের সেটা। মানে ভুয়ো ভোটার যদি আমার দলের হয় বৈধ ভোটার, তোমার দলের অবৈধ ভোটার, মানে বিষয়টা সেদিকেই তো চলে যাচ্ছে। কালকেই আপনাদের বলেছিলাম না, রাজারহাটে বিজেপির এমন একজনের খোঁজ মিলেছে যে কিনা বাংলাদেশি বলে অভিযোগ। এইখানেই তো আসলে মজা, খেয়াল করুন। এই ঘটনায় বিজেপি বলার চেষ্টা করছে যে বাংলাদেশি যদি হিন্দু হয় তাহলে বৈধ, সরকারি নিয়ম এক্ষেত্রে সেকেন্ডারি, প্রাইমারি কি পলিটিক্যাল এজেন্ডা। বিজেপি এক্ষেত্রে দুটো শব্দ বলেছে, শরণার্থী আর সিএ। ওরা হিন্দু সুতরাং ওরা শরণার্থী, এবং ওরা এরপরে নাগরিকত্ব পেয়ে যাবেন কারণ সিএ, মানে এতে হিন্দুদের আশ্বাস আর ভরসা দুটোই দেওয়া হচ্ছে, মানে হিন্দুদের ভোট ব্যাংক ভেবে রাজনীতি চলছে। এবার পাল্টা তৃণমূল কি বলছে, বিজেপির মতো সরাসরি ওই ধর্মীয় মেরুকরণের পথে তারা হাঁটতে পারছে না, এটার বিরোধিতাও করতে পারছে না, কারণ সেক্ষেত্রে হিন্দু ভোটের ওপর আঘাত লাগার সম্ভাবনা, মানে এটা রাজনৈতিক ভোটগত বাধ্যবাধকতার অঙ্ক রয়েছে না। সুতরাং তারা ঘুরিয়ে বলছে দেশভাগের পর যারা এপারে এসে পরিচয়পত্র পেয়েছেন তারা সবাই বৈধ। এবার এই স্টেটমেন্টটা খেয়াল করে দেখুন, মানে প্রত্যেকটা স্টেটমেন্টের একটা অন্তর্নিহিত অর্থ আছে। যখন শোলের থাকতে পারে একটা নিপাট বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমার, রাজনীতিকদের বক্তব্যে থাকতে পারবে না? যারা ঘুরপথে পরিচয়পত্র পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে, এটাই তো মূল প্রশ্ন। আপনি আমি হলে কি ভাবতাম
আমরা ভাবতাম আরে যে ঢুকেছে বেআইনিভাবে, ঢুকে আবার বেআইনিভাবে পরিচয়পত্র তৈরি করে ফেলেছে, তারা সবাই তো অবৈধ, সবাই তো অন্যায় করেছে। বেআইনিভাবে পরিচয়পত্র পাওয়াটাই তো অন্যায়, কিন্তু রাজনীতি ওরকমভাবে দেখতে পারে না। আমি ভাবতে পারি যারা ঘুরপথে পরিচয়পত্র পেয়ে গেছে তাদের এভাবে বৈধ ভাবাটা কোন ধরনের নিয়ম, কোন সংবিধান দিচ্ছে এটা? ও যতই সিএ থাক বা আর সব কিছু থাক, এখানেই মজা। দেখুন, এই যে বিষয়টা আপনি আমি বললাম সেটাই তো ধরার জন্য এসআইআর চাইছে কমিশন। মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হলো তৃণমূলের চোখে দেশভাগের পর এপারে আসা বাংলাদেশিরা সবাই বৈধ। এবার এদের মধ্যে যেরকম হিন্দু আছে তেমন তো মুসলিমও আছে। ওই বললাম না, প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। তৃণমূল যে কথাটা বলেছে সেটা একদম পলিটিক্যালি কারেক্ট, ভোটগতভাবেও কারেক্ট। মানে যদি সত্যি এদের স্বার্থে আর কি, ভোটের স্বার্থে সরকারি নিয়মকানুনকে একটু পেছনে ফেলে দলীয় স্বার্থকে যদি এগোতেই হয়, এ ব্যাপারে সব পক্ষই একমত, কিন্তু নিজেদের মতো করে সেই বদলানোর মানে সরকারি নিয়মকে পিছিয়ে দেওয়ার ধাপটা একটু চেঞ্জ করে দিতে হবে। বিজেপি একটু পিছিয়ে হিন্দুদের অবধি রাখছে, আর তৃণমূল আরেকটু পিছিয়ে দিয়ে তার মধ্যে মুসলিমদেরও ঢুকিয়ে নিতে চাইছে। ইনক্লুসিভ ব্যাপার আর কি, এক যাত্রায় কী করে পৃথক ফল হয়, এটাই নিশ্চয়ই তৃণমূল বলতে চাইছে। মানে ঘুরিয়ে সবাই নিজের নিজের পলিটিক্যাল এজেন্ডাটা ফুলফিল করতে চাইছে। এবং এর মধ্যে ওই নীতিমূলক গল্পের শেষে লেখা থাকে না, তাই নীতিবাক্যটা কি? এক্ষেত্রে নীতিবাক্যটা হলো খুব পরিষ্কার, দলীয় স্বার্থ ওই সংবিধান সব কিছুর থেকে অনেক ওপরে। যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকায় ভোটার লিস্ট করতে নেমে গেছে ময়দানে। তুমি এসআইআর বিরোধিতা করছো, আবার ভোট হতে দিব না বলছো, নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো, কিন্তু আবার পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো। তোমার মতলবটা কি স্পষ্ট করো। বাঙালির বাংলার অস্মিতা শুধুমাত্র তার ভোট ব্যাংকের জন্য বাঙালির কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন না। ভাবলে পরে এইভাবে কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করে, বেফালতু লড়াই করে বাংলাকে পিছিয়ে দিতেন না। সুতরাং নিজের গতিতে রাজনীতি বক্তব্য রাখতে শুরু করেছে চাপানোত্তর অন। দেখুন, আমাদের মুখ্য সচিব মাঝখানে পড়ে আছে, তার সম্পর্কে সব রাজনৈতিক দলই এক বাক্যে একটাই কথা বলে, তিনি অত্যন্ত ব্যক্তিগতভাবে মানে ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ভদ্রলোক। এবার রাজনীতি রাঙিনায় ভদ্রলোক হলে তো ভুগতেই হবে, এটা তো স্বাভাবিক। কেরিয়ারের পুরো সময়টা উনি ফাউল বাঁচিয়ে খেলে এসছেন, মানে ওই বলে না পা বাঁচানো প্লেয়ার, পা বাঁচিয়ে এসছেন। এবার একদম শেষ মুহূর্তে এক্সট্রা টাইমে গিয়ে একের পর এক কড়া ট্যাকেলের মুখোমুখি পড়ছেন। প্রতিপক্ষ পা লক্ষ্য করে পা চালিয়ে যাচ্ছে, কি মুশকিল। যদি বুঝতেন যে এরকম চাঁদমারি হওয়ার মতো পরিস্থিতি হবে, তাহলে কি আর এক্সটেনশন নিতেন? এমনিতেই রাজনীতিকরা দেখুন, তারা সব সময় কাউকে না কাউকে ওই ডার্ট বোর্ড দেখেছেন তো, পিন ছুঁড়ে মারতে হয়, গেঁথে দিতে হয়, ওরকম ডার্ট বোর্ড হিসেবে খুঁজে নেয়। তাই কাউকে না কাউকে গাঁথতে হবে যখন যাকে পারে। কখনো তারা তাদের এরকম রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সরকারি আমলাদের, কখনো পুলিশকে, কখনো সর্বঘটে কাটালি গল্লা যত দোষ নন্দ ঘোষ, আপনি আমি না, এই ক্ষেত্রে আমরা মানে সংবাদ মাধ্যমকে, মানে এক্সক্লুসিভ নিউজের কম্পিটিশনে সংবাদ মাধ্যম যা খুশি করে, যা খুশি দেখায়, রেগুলার এই অভিযোগটা আমরা শুনি। এটা শুধু আমরা করি? এই ব্রেকিং নিউজের কম্পিটিশন শুধু চ্যানেলগুলো করে, রাজনীতি করে না? রাজনীতিতে ব্রেকিং নিউজ নেই, আর সেটার তারা গলা ফাটিয়ে বলে না নিউজটা আমরা করেছি, বিলক্ষণ করে। আর বলতে পারবে, আজ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, জানেন তো কি পোস্ট? ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশ্যে এনেছিলেন। মানে
ইস্যুটা তৃণমূল ব্রেক করেছে, তৃণমূলের এক্সক্লুসিভ ব্রেকিং। আপনারা জেনে গেছেন কাকে বলে আর কি, এক্সক্লুসিভও আপনারা জানেন। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে নাকি বলেছেন, তারপর রাহুল গান্ধী আগস্টে সাংবাদিক বৈঠক করেছেন। এবার নিজের বক্তব্যের সমর্থনে এবং বক্তব্যের সারবত্তা প্রমাণ করতে যে ব্রেকিংটা তৃণমূলই করেছে, ডেরেক ওব্রায়ান পোস্টের হেডিংটা অবধি দিয়ে দিয়েছেন, প্রথম ভোটার কেলেঙ্কারি ফাঁস। মানে এই ব্রেকিংটা করার কৃতিত্ব কোনো মতেই রাহুল গান্ধীকে দেওয়া যাবে না। ইন্ডিয়া ঐক্যের মধ্যে ওই ব্রেকিংয়ের কম্পিটিশন শুরু হয়ে গেল নাকি? শুনুন, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কিন্তু আমরাও সম্প্রচার করেছি এবং জেলায় জেলায় এই ধরনের উদাহরণও খুঁজে বের করেছি, যেখানে ওই রাজ্যের এপিক নম্বরে হরিয়ানার ভোটার রয়েছে বলে অভিযোগ উঠেছে। দেখিয়েছি আপনারা দেখেছেন। আমার অবাক লাগছে শুধু একটা কথা হবে, এই পোস্টটা ডেরেক ওব্রায়ান কেন করলেন? সংবাদ মাধ্যমের কম্পিটিটর হওয়ার জন্য, নাকি অন্য কোনো লক্ষ্য আছে? এটা তো প্রথম দফায় মনে হয়েছিল, জানেন তো। তারপরে কি মনে হলো জানেন? এই পোস্টটা সত্যি তো উনি কেন করলেন? এটা তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে তো বাংলার বিজেপির হাতিয়ার করা উচিত ছিল, তাদের পোস্ট করা উচিত ছিল। কেন? আরে এসআইআর কেন প্রয়োজন, এই দাবিটা জোরালো করার জন্যে এর থেকে বড় বক্তব্য আর আপনাদের সামনে কিছু আসবে? এটা হলে তাহলে তার কোনো সমস্যাই থাকতো না। কোথায় সংঘাত? সবাই একমত। তবে আমাদের যেটা মাথায় ঢোকে, রাজনীতিকদের সূক্ষ্ম মগজে সেটা আটকে যায়, জানেন তো। আমাদের যেরকম ডেরেক ওব্রায়ানের পোস্ট দেখে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আর বিজেপি এটা হচ্ছে বিধেয়, মানে আসল উদ্দেশ্য না, আসল লক্ষ্য উদ্দেশ্য কংগ্রেস। দেখুন, এমনটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু সেটা নিয়ে শুধু বিশ্লেষণ করে ইন্ডিয়া ঐক্যের সংসারে অশান্তি সৃষ্টি করব, এটা ঠিক হবে? তো ওই স্বাধীনতা দিবসের আগের দিন তো ওই ক্ষমা ঘেন্না করে মেনে নেবেন সবাই, মানে সবার সব দিক বাঁচিয়ে যদি কারোর বুকে ব্যথা না দিয়ে একটা নির্দোষ প্রশ্ন যদি করি। দেখুন, ইন্ডিয়া ঐক্যের বাকি শরিকরা যদি ভোটার তালিকা আন্দোলনের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চান, তৃণমূল কি সেই কৃতিত্ব নিতে প্রত্যাখ্যান করবে? বলবে এ মণিহার আমায় নাহি সাজে? আসলে নির্বাচন সংক্রান্ত আন্দোলনে তৃণমূলের একটা পেটেন্ট আছে, জানেন তো। মানে এটা অনেকটা না ওই তৃণমূলের কাছে ওই ভিক্টোরিয়া হাউস, তার সামনে যে জায়গাটা ধর্মতলায়, ওই সেই জায়গাটার মতো এক্সক্লুসিভ। খেয়াল করে দেখুন, 21শে জুলাইয়ের আন্দোলন, তার পেছনে কী কারণ ছিল? সচিত্র ভোটার আই কার্ডের দাবি। 2004-এ সংসদে কাগজ ছোড়া হলো সচিত্র ভোটার তালিকার দাবি। মানে 2 যুগ ধরে পথিকৃত ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাহুল গান্ধী এসে ভাগ বসালে কি করে চলবে? তাই বোধহয় মনে করিয়ে দেওয়া হলো। এমনিতে ঝামেলা নেই, এই তো 1 সেপ্টেম্বর পাটনায় রাহুল গান্ধী তেজস্বী যাদবের ওই যে যৌথ প্রতিবাদ মিছিল, তাতে তৃণমূল তো প্রতিনিধি পাঠাবে। তেজস্বী যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন, আসলে তার সন্তান কলকাতায় জন্ম নিয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল গার্জিয়ান ছিলেন,
তেজস্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন, সেটাই স্বাভাবিক। নিজের পক্ষে অভিষেক, কিন্তু হাসপাতালে তেজস্বীর সন্তানকে আশীর্বাদ করে এলেও পাটনায় মমতা বা অভিষেক যাবেন এখনও সেটা শোনা যায়নি। তবে তৃণমূল প্রতিনিধি পাঠাবে সেটা নিশ্চিত, শরিকি সৌজন্য। তবে সেটা বাংলার গণ্ডির বাইরে। বাংলায় ওই শরিকি ব্যাপারটা জোটে পরিণত করার ভাবনা চিন্তা আপাতত তৃণমূলের মাথায় নেই। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় যা বলেছেন তাতে তো মনে হচ্ছে এখন পর্যন্ত তৃণমূল একলা চলোর প্রিপারেশনেই নিজেরা ব্যস্ত হচ্ছে। মানে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। 220টার বেশি আসন যাদের রয়েছে তারা খামোখা হঠাৎ জোটে যেতে যাবেই বা কেন, না যাওয়াটাই তো স্বাভাবিক। তবে এই অভিষেকই কিন্তু আবার বিজেপিকে 40-এর নিচে নামানোর কথা বলেছেন। আর কুণাল ঘোষ সন্দেহ প্রকাশ করেছেন যে বিরোধী দলের মর্যাদাটা বিজেপি আদৌ আর পাবে কি না। এবার মানে যে লেভেলে তারা বিজেপিকে দেখতে চাইছেন সেখানে পৌঁছে দিতে হলে তো কংগ্রেস বা বামেদের ওই রকম শূন্য করে রাখলে চলবে না। এবার জোটটা হয়তো সেই জায়গা দিয়ে হওয়ার একটা বাস্তবতা কেউ খুঁজে পেতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে জোট তার আগে সব থেকে বেশি কি দরদস্তুর, জোটের সঙ্গে হাত ধরাধরি করে হাঁটে। আর যারা মোটামুটি বাজার হাটে দরদাম করতে অভ্যস্ত তারা জানেন যে শুরুতেই যদি আগ্রহটা বেশি দেখিয়ে ফেলেন তাহলে তিনি গেলেন। বা তৃণমূল যদি শুরুতেই বলে দেয় যে তারা জোটে আগ্রহী তাহলে তো ওই দরদস্তুরে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কংগ্রেস, তাদের তো এখন ওই হারানোর কিছু নেই, শূন্যের থেকে খারাপ আর কী হবে। সুতরাং কংগ্রেসের তরফে একের পর এক বার্তা দেওয়া শুরু হচ্ছে। রাহুল গান্ধী নৈশভোজে অভিষেককে ডেকেছিলেন, 14 জন বিরোধী নেতাকে নিয়ে যে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন তাতেও অভিষেক ছিলেন। এমনকি জোটের পথ মসৃণ করতে কাঁটা সরিয়ে ফেলার ইঙ্গিত কি কংগ্রেস দিচ্ছে না? উপড়ে ফেলা হয়নি, কিন্তু কাঁটাকে আরও ঠুকে যদি গভীরে ঢুকিয়ে দেওয়া যায়, দেখবেন ওই যখন কাঠে পেরেক পোতে না, দেখবেন ওই প্লাইতে যখন সানমাইকা লাগানো হয় না, তার আগে যে ওই পেরেক ঠুকে ছোটো ছোটো কাঁটা পেরেকগুলো ঠুকে ওটাকে গায়ে লাগানো হয়, সেট করা হয়, তখন সেই কাঁটাগুলোর মাথার উপর একটা বড় পেরেকের মাথা রেখে তাতে হাতুড়ির ঘা দিয়ে ওই ছোটো পেরেকগুলোর মাথাটাকে প্লাইয়ের ভেতরে ঢুকিয়ে দিতে হয়, যাতে ওপর থেকে একদম মসৃণ লাগে, সহজে তার উপরে মসৃণভাবে সানমাইকাটা পেস্ট হয়ে যায়। এক্ষেত্রেও তো সেরকমই হয়েছে। এফেক্টটা কি? পশ্চিমবঙ্গে নতুন নির্বাচনমুখী প্রদেশ কমিটি ঘোষণা করেছে কংগ্রেস। তাতে গোলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাস মুন্সি, এতগুলো নামের পর অধীর চৌধুরীর নামটা রয়েছে। ওই দেখবেন পুজো কমিটিতে থাকে না, এবং সঙ্গে যারা ছিলেন প্রায় সেরকম লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এবার ঘটনা হচ্ছে অভিষেক রাহুলের ডিনারে যাওয়ার পরেই অধীর বলেছিলেন যে তিনি মমতার দয়ায় নির্বাচনে জিততে চান না। কংগ্রেসের সাথে জোট যদি হয় তৃণমূলের, চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবেন মমতা ব্যানার্জি, দিল্লিতে তো সেটা জানিয়েই দিয়েছেন অভিষেক। ফলে মমতা ব্যানার্জিকে কংগ্রেসের কেউ আক্রমণ করলে জোটের তো ওই শুরুতেই পঞ্চত্ব প্রাপ্তি, মানে তৃণমূলের চেয়ে কংগ্রেসের বেশি ক্ষতি। তাই কি অধীরকে চেপে দেওয়া হচ্ছে? আমাকে করে দিয়েছে মানুষের ভোটে জিতে বিরোধী দলের নেতা হয়ে গেছিল, কি করবো, হয়েছিলাম তো আমি কি, এখন আমি সেন্ট্রাল কেন্দ্রের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, এখন আমি সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার, অনেক বড় বড় জায়গায় তো আছি ভাই। আমি আমার জায়গা নিয়ে চিন্তা করি না, আমি পার্টির গ্রাসরুট ওয়ার্কার। কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন ওই ডুবন্ত মানুষের খড়কুটোর মতো অবস্থা, খড়কুটো ধরে বাঁচতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে কংগ্রেস এখন চলতে চাইছে। অধীর চৌধুরী কংগ্রেসে বেশি দিন আর থাকতে পারবেন বলে আমার তো মনে হচ্ছে। দেখুন, এইরকম পরিস্থিতিতে চিমটি কাটার সুযোগ পেলে যে প্রতিপক্ষরা চিমটি কাটবে সেটাই স্বাভাবিক। সুকান্ত মজুমদার কেটে দিয়েছেন, না হলে তো রাজনীতির সহজ সরল শর্তগুলোই পূরণ হতো না। তো যাই হোক, এটা তো ঠিক, প্রদেশ কংগ্রেসের পদ থেকে ওয়ার্কিং কমিটির সদস্য পদ নিঃসন্দেহে অনেক বেশি ইজ্জতের ব্যাপার, কিন্তু ওই পদটাই বা কতদিন থাকবে, এটা তো বড় প্রশ্ন।
লোকসভা নির্বাচনের সময় মল্লিকার্জুন খাড়গে তো বলেছিলেন যে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, তারা মানে হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবেন, যা বলবেন মানতে হবে, যারা মানবেন না তাদের বাইরে যেতে হবে। এবার অধীর এখনও বাইরে যাননি, কিন্তু দল থেকে যে খাতির পাবেন বা দল যে তাকে রাখার মতো জায়গায় রাখছে, সেই পরিস্থিতিই বা কোথায়? ভোটের মেরুকরণ সেটা তো এর আগে আমরা দেখেছি, লোকসভা নির্বাচনে তাতে হেরে গেছেন অধীর। গুজরাট থেকে এসে ইউসুফ পাঠান হারিয়ে দিয়েছেন ভূমিপুত্র অধীরকে, তাও আবার এমন রাজ্য যেখানে ভোটের ইস্যুই হচ্ছে বাঙালি বনাম বহিরাগত। ইউসুফকে প্রার্থী করেছে কারা? যাদের ঘোষিত নীতি হচ্ছে বহিরাগতদের বিরুদ্ধে বাংলার বাঙালিদের রক্ষা করা। এবার বিজেপি প্রশ্ন তুলছে, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সাকেত গোখেলরা কি বাঙালি? তারা কি সংসদে বাংলায় বক্তৃতা দিতে পারবেন, বাংলায় প্রশ্ন তুলতে পারবেন? এখানেও বৈপরীত্য। ইউসুফ পাঠান বাংলায় বলেননি বটে, কিন্তু বাঙালিদের নিয়ে বলে দিয়েছেন। ওই ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এবার দেখুন, এটা তো পরিষ্কার কথা, সংবিধানে কোথাও লেখা আছে যে বাঙালিদের হয়ে শুধু বাঙালিরাই সরব হতে পারবেন, হেনস্থার বিরোধিতা করতে পারবেন। বাঙালি হেনস্থা নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব কে দিয়েছিলেন? মণিকাম ঠাকুর, তিনি তামিলনাড়ু থেকে কংগ্রেসের সাংসদ। ভগ্নী নিবেদিতা, মাদার টেরিজা, এরা কি বাঙালি ছিলেন? ইউসুফ পাঠানকে বাংলাভাষী হতেই হবে এরকম মাথার দিব্যি কে দিয়েছে? তৃণমূল বলতেই পারে, ঠিক। তাহলে বাংলার বিজেপিও তো প্রশ্ন তুলতে পারে যে তাদের বহিরাগত বলা হয় কেন? বাংলার ভালো ভারতের অন্য কোনো প্রদেশের মানুষ চাইতে পারবেন না, এমন মাথার দিব্যি বা কে দিয়েছে? वर्कर्स को लेके, तो उसके लिए मैंने होम मिनिस्टर को चिट्ठी भी लिखा है और हो सकेगा तो उनसे मुलाकात भी करेंगे कि यहाँ के जो लोगों के साथ अन्याय हो रहा है, तो उसके लिए हम लोग सब खड़े हैं। और ममता बनर्जी भी जो स्टैंड लिया है कि बंगाल का अपमान और बंगाल का जो भाषा का अपमान है, उसको हम नहीं टॉलरेट करेंगे। तो না করুক, তার দলের লোক সে কি করবে? শত্রুঘ্ন বলবে, কীর্তি আজাদ বলবে, তারা তারা এখন তো বাংলা শেখেনি। দিদি বাংলা শেখাক, তখন বাংলায় কথা বলবে। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখলে বাংলা ভাষায় কথা বলতে পারে? देखिए, बांग्ला बहुत अच्छा लैंग्वेज है, बहुत खूबसूरत लैंग्वेज है। और ये लैंग्वेज बोलने वालों ने देश के लिए बहुत कुछ कुर्बानी दी है और हम सबको उसका सम्मान करना चाहिए और उसके लिए खड़े होना चाहिए। তাদের মুখে বাঙালির স্তুতি নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ সবটাই হয়ে যাচ্ছে 26-এর আগে বাঙালি সেন্টিমেন্টকে নিয়ে খেলা। দেখুন, বিজেপি যে হিন্দুত্বের আবেগে শান দেয় সেটা তো নির্বাচনের কথা ভেবে। কে আর কবে মানুষকে উদ্ধার করতে রাজনীতিতে নেমেছে বলুন? যতই আমরা জয় বীরুকে খুঁজে ফিরি, খেপা খুঁজে ফেরে পড়োশ পাথর, এটা তো চিরকাল শুনে এসেছি। তাই হয়, চিরকাল পায় আর না। সকলেই তো ভোটে জিতে এসছেন, ভোটে জিততেই এসছেন অ্যাকচুয়ালি। বাঙালি হেনস্থা নিয়ে আজ সুপ্রিম কোর্ট 10টা রাজ্য আর কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে। ভাবুন, একটা প্রাদেশিক রাজ্যের ভাষাভিত্তিক জাতির আন্দোলনকে ধরলে এটা তৃণমূলের তো এটা কম বড় সাফল্য নয়। তাহলে প্রাদেশিক দল তৃণমূল কংগ্রেস বাঙালিয়ানার কথা বললে সমস্যাটা কোথায়? বাল ঠাকরেও তো মারাঠি অস্মিতার কথা বলতেন, তার সঙ্গে বিজেপির জোট হয়েছিল। এখন আবার বাল ঠাকরের ছেলে উদ্ধব এবং ভাইপো রাজ কাছাকাছি এসছেন। রাজ ঠাকরে মারাঠি অস্মিতার কথা বলছেন। আগে যে অস্মিতার ঢেউ বিজেপির পক্ষে ভেবে গেছিল, এখন সেটা বিপক্ষে ভাঙছে। এটাই তফাৎ। বাংলাতেও তাই। কর্ণাটকে কন্নড় ভাষা আন্দোলন শুরু হয়েছে, সেই ঢেউও তো বিজেপির বিরুদ্ধেই ভাঙছে। তামিলনাড়ুতেও কংগ্রেসের বিরুদ্ধে শুরু হওয়া ভাষা আন্দোলন এখন বিজেপির বিরুদ্ধে ঢাল। রাজনীতি এভাবেই এগোয়। ধর্মীয় মেরুকরণকে ঠেকাতে ভাষার মেরুকরণ তো 2021 থেকে হচ্ছে, এবং তৃণমূল সফলভাবে সেটা মানুষের মনে গেঁথে দিতে পেরেছে। এটা তারা বুঝিয়ে দিতে পেরেছে যে তৃণমূল মানে বাংলা, বিজেপি মানে হিন্দি। তাই ইউসুফ পাঠান হিন্দি ভাষায় বাংলার অস্মিতার কথা বললে বিজেপি আঙুল তোলে, কিন্তু বাঙালির কানে বোধহয় এখন আর বেখাপ্পা ঠেকে না। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না।
আর নবজাগরণ। সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল, সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। বাঙালির বাংলার অস্মিতা শুধুমাত্র তার ভোট ব্যাংকের জন্য বাঙালির কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন না। ভাবলে পরে এইভাবে কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করে, বেফালতু লড়াই করে বাংলাকে পিছিয়ে দিতেন না। বাংলা পিছিয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। এর কারণটা সহজেই অনুমেয়, তারা কেউ শখে যাচ্ছেন না, এখানে কাজ নেই বলে অন্য রাজ্যে যেতে তারা বাধ্য হচ্ছে। দেখুন, বিজেপি বলে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান, তাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে দিলেন ৭১ মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সেই স্লোগান অবলুপ্ত আছে। কারণ বাংলাদেশ গত ১ বছর ধরে যথাসম্ভব ওই মুক্তিযুদ্ধের সব প্রমাণ নিদর্শন, এমনকি মুজিবকে মুছে দিয়েছে। তো এই স্লোগানটা তো মুছেই গেছে। ওই ঢাকায় মৌলবাদী অভ্যুত্থানে যে সমস্ত স্লোগান এবং মন্তব্য করা হয়েছিল সেগুলোও কিন্তু বাংলা ভাষাতেই ছিল। দেওয়াল লিখন সেগুলোও বাংলা ভাষাতে। কিন্তু এক্ষেত্রে এটা নিশ্চিন্ত থাকতে পারেন, ওই রুচির বাংলায় কোনো বাঙালির অভিরুচি হবে না। ওটা সীমান্তের ওপারে থাকাটাই ভালো। এটা আমাদের ভাবনা আর কি, একটা বাঙালি অস্মিতা। মুশকিল কি জানেন, বাঙালি আবার সবসময় নিজেকে ভুল প্রমাণ করতে উদ্গ্রীব হয়ে থাকে, জানেন তো। তাদের সবাই ওই চেনা ছাঁচে ফেলে দিলে না বাঙালির ভেতরে কীরকম এটা অস্থির অস্থির করে। যেমন এই বাঙালি অস্মিতায় চোনা ঢেলে দিয়েছেন সাবিত্রী মিত্র, মানিকচকের বিধায়ক। ভূতনিচ্চরে ১.৫ কোটি টাকায় তৈরি বাঁধ জাস্ট অতিবৃষ্টিতে ভেসে গেছে। মানে যেটা আটকানোর কথা সেটাতে সে নিজেই ভেসে গেছে। মাঝখান থেকে ২ লক্ষ মানুষ জলবন্দী হয়েছে। ওই বাঁধের কথা ছিল জলকে বন্দি করা, তার বদলে বাঁধ ভেসে গিয়ে মানুষজন জলবন্দী। মানে বাঁধ তৈরিতে দুর্নীতির অভিযোগ ওঠার একটা বিরাট রাস্তা খুলে গেছে, সে অভিযোগ উঠছেও। এবার দেখুন, এক করদাতা এবং ভোটদাতা অবশ্যই, তিনি ফোন করে বিধায়কের কাছে এই বাঁধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যায় কিছু না, করতেই পারেন। সরকার কি মানে সোজা সাপটাভাবে যদি দেখেন, ঠিকাদার, আমরা কন্ট্রাক্টরকে টাকা দিই, দিয়ে আমাদের বাড়ি মেরামত করতে বলি, এরকমই তো ব্যাপার। আমরা কর দিই, দিয়ে বলি আমাদের উন্নয়নের কাজকর্ম করে দিতে। এটাই তো আমাদের এক্সপেকটেশন, এই জন্যই তো দিই তো, এটা ঘটনা। এবার কাজ ঠিক মতো না হলে প্রশ্ন করা যাবে না, এরকম হয় নাকি? করি না সেটা আলাদা কথা, আমাদের মহত্ব, করতে তো পারি, অধিকার তো আছে। ঠিক সেই জন্যেই আমাদের করের টাকায় তৈরি বাঁধ একটা বর্ষাও যদি ঠেকাতে না পারে কেউ প্রশ্ন করবেন না। কিন্তু এই প্রশ্নটা শুনে সাবিত্রী মিত্র এমন রামায়ণ মহাভারত পাঠ করেছেন যে চারপাশে খালি বিপ 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 শোনা যাচ্ছে, বাকিগুলো আর শোনার উপযুক্ত না। বাঙালির অস্মিতা তখনই মনে হলো ওই ভূতনির চকের ওই বাঁধের সঙ্গেই ভেসে গেছে। সে অডিওটা ভাইরাল হয়েছে এবং বিধায়ক স্বীকার করেছেন কুকথা তিনিই বলেছেন। অবশ্য রাজনীতিকদের স্বীকার তো, আজ স্বীকার করেছেন, কাল অস্বীকার করতেই পারেন, তখন অন্যভাবে ভাববো। আমরা পরে বালির বস্তা দিয়ে বাচ্চাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি ৪টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে ২-৩টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে। আমি ম্যাডাম যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে
যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন। আমি তখন ওকে বাজে কথাটা বলছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলি তুই কে রে। এরা তো জমিদারের মতো কাজ করে, এরা তো জমিদার মনে করে নিজেদেরকে। তো স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে সাবিত্রী মিত্র তো তাকে গালিগালাজ করবে। এরা তো জমিদার নিজেদেরকে মনে করে না, জনগণ হচ্ছে এদের কাছে চাকর বাকর, তো জনগণকে সেইভাবে এরা ট্রিট করে। তৃণমূলের সংস্কৃতিটাই তাই। আপনার নেতা মন্ত্রীরা যখন মহামহিম রাষ্ট্রপতিকে আক্রমণ করেছে, কোনো পানিশমেন্ট দেয়নি, আপনি তো পথটা দেখিয়ে দিয়েছেন। তাতে করবেই, এটা তো তৃণমূলের নেত্রী, নাকি এমনি হয়েছে নাকি? পশ্চিমবঙ্গে এই চলছে স্বেচ্ছাচার, স্বৈরাচার, দুরাচার, যা বলবে সেটাই চলছে। দেখুন, যা শুনলেন তার থেকে একটা বিষয় তো আপনার আমার মতো সাধারণ মানুষের মগজে ঢুকে গেছে। 3টে বস্তা সরিয়ে নিলে যদি বাঁধ ভেঙে যায়, তাহলে ওই বাঁধে আর যাই হোক অন্তর্ঘাত হয়নি, দুর্নীতিই হয়েছে। আর যদি হয় তাহলে তো কোনো কথা নেই, তাহলে আর কোনো মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ দুর্নীতি আমাদের গা সওয়া হয়ে গেছে। এমন গা সওয়া হয়েছে যে মানুষের ধৈর্যের বাঁধ আজকাল আর কিছুতেই ব্যাপারে ভাঙে না, ভোটে কোনো প্রভাব পড়ে না। মানে দুর্নীতিটাকে বেমালুম পাশ কাটিয়ে দিব্যি চলে যায় রাজনীতি। শুধু ওই ভূতনির চর কেন, আরামবাগে দেখুন কী হয়েছে। রামকৃষ্ণ সেতুর নিচ থেকে এত বালি চুরি হয়েছে যে ভিত দুর্বল হয়ে গেছে। তারপর সেখানেই আবার ডাম্পিং গ্রাউন্ড করেছে পুরসভা। তার ফলে কী হয়েছে, ওই আবর্জনা, তাতে খাবার খুঁজে ইঁদুর শিয়াল সব আসছে, আর তারা তো চিরকাল একটা কাজ করতেই অভ্যস্ত, আরও নিচে গর্ত করতে তারা অভ্যস্ত। ফলে গর্ত খুঁড়ে খুঁড়ে সেতুর থামের নিচটা একদম ফোপরা করে দিচ্ছে। তাতে যা হবার তাই হয়েছে, সেতুটা দুর্বল বলে চিহ্নিত হয়েছে। সোজা বাংলায় আমরা নিজেদেরই যার উপর দিয়ে আমরা চলি, মানে আমরা নিজেরা যেখানে রয়েছি তার নিচটাই আমরা ফোপরা করে ফেলেছি আর কি। এখন সেতুটাকে দুর্বল বলে চিহ্নিত করে বাস, ভারী গাড়ি এগুলো সব চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভুগছেন কে? সাধারণ মানুষ। নেতারা তো রাজনীতি করছেন। বিজেপি বিধায়ক বলছেন নতুন সেতু তৈরি করতে হবে, তৃণমূল সাংসদ বলছেন বিজেপি করে দিক। মানে দায় ঠেলাঠেলি, মানুষের ভোগান্তি। কী আর আসে যায়, এটা তো ওদের ভবিতব্য। সাধারণ মানুষ হয়ে জন্মেছে, ওই ঠাকুরের মতো দুহাত কাটা, কিচ্ছু করার নেই। দুর্নীতি যাই হোক, আমাদের রাজ্যে গা সওয়া হয়ে যাক। সাইনবোর্ডই বলে দিচ্ছে সেতুর স্বাস্থ্য, অথচ অত্যন্ত দুর্বল এই রামকৃষ্ণ সেতুর গুরুত্ব অপরিসীম। আরামবাগ, তারকেশ্বর, বর্ধমান, কলকাতা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে যেতে এই সেতু ব্যবহার করা হয়। সেই ব্রিজে এখন ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রায় 40 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। কবে ব্রিজ হবে এটাই শুনে আসছি, বলছে টাকা ফেরত চলে গেছে। তাহলে প্রশাসন কোথায় ছিল? টাকা ফেরত যাচ্ছে, ব্রিজ হচ্ছে না। বন্ধ করে দেবে, শুধু বাইক ছাড়া আর কি চলাচল করবে না। মানুষকে বর্ধমান রোড হয়ে ঘুরে একলোকি হয়ে যেতে হবে, যাকে তাকে বসিয়ে দিলে তো হয় না, ফলে যা হওয়ার তাই হচ্ছে। বালি চুরিতে আগেই নড়বড়ে হয়ে গিয়েছে সেতুর ভিত। আরও বিপদ বাড়াচ্ছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। ইঁদুর শিয়াল গর্ত তৈরি করে পিলারের ভিত আলগা করে দিচ্ছে। আগে যেগুলো বালি খুলে নেওয়া হচ্ছিল, সেটা তো আরও বেশি মারাত্মক ক্ষতি হয়ে গেছে। ওখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলোর বাসা হয়েছে, এবং যার ফলে পায়ারের তলায় গর্ত করলেও করতে পারে, যেটা পায়ারগুলোকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। নতুন সেতু নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক, আর সেই দাবি ঘিরেই তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। উনি খেলামেলায় টাকা দিচ্ছেন, এই যে ক্লাবগুলোকে যে টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা চলে যাচ্ছে। উনি বলুক যে আমরা ব্রিজ করতে পারছি না। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি যে যেভাবে চিঠি আমি আশ্বাস পেয়েছি, কেন্দ্রের ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি দায়িত্ব নিয়ে এই ব্রিজ করবেন। 4টে বিধায়ক আছেন, তার একটা তো করে দেখাতে পারতেন। তাহলে রাজ্য সরকারের উপরে নির্ভরশীলতা হতে হচ্ছে কেন? অন্যকে দোষারোপ করছেন কেন? ঘুরপথে যাতায়াতে বিরক্ত সাধারণ মানুষ, তাঁরা চাইছেন নতুন সেতু পাক আরামবাগ, তা সে যেই বানিয়ে দিক। শোলে দিয়ে শুরু করেছিলাম, শোলের শেষ সিন পর্যন্ত তো পৌঁছতেই হবে। এবার খেয়াল করে দেখুন তো, সেই দুহাত কাটা ঠাকুর কিভাবে পাটা তুলেছিলেন মুখটা থেতলে দেবেন বলে।
মানে সাধারণ মানুষ সেরকম যতই দুহাত কাটা হোক মাঝে মধ্যে চাইলে কিন্তু পাল্টা দিতেও পারে, জানেন তো, চান্স আছে এবং সেটা দেখা যাচ্ছে। রাজগঞ্জে বিজেপির সাংসদ আর তৃণমূলের বিধায়ক দুজনেই সাধারণ মানুষের সামনে গিয়ে প্রবল বিক্ষোভের সামনে পড়েছেন। পারলে হয়তো তারাই করে ফেলতেন। কারণ ওখানে একটা পোলট্রি নিয়ে দীর্ঘদিন মানুষজনের আপত্তি ছিল। সেই পোলট্রির থেকে আশেপাশের গ্রামগুলোতে হাজারের বেশি মানুষ তারা রোগে আক্রান্ত হয়েছেন। এবার এই খবরটা বারবার প্রচারিত হওয়ার পরেও কিন্তু সরকারি তরফে বা সাংসদের তরফে কোনো তরফ থেকে কোনো হেলদোল ছিল না। রাজনীতিকরা এত মাথা ঘামানোর সময় কোথায়? 1000-1200 লোক, ঠিক আছে। এবার সেই জায়গার থেকে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। জেলাশাসক শামা পারভিন অবশেষে আমাদের খবর দেখে তারপর তিনি উদ্যোগী হয়ে পোলট্রিটা বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু গোটা বিষয়টা খুব ইঙ্গিতবহ। ওই শোলের শেষ সিনটা, ওটাও কিন্তু রাজনীতিকদের মাঝে মধ্যে মনে রাখা উচিত। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।